ইতিহাস, ঐতিহ্য আর এক অদ্ভুত মায়াবী পরিবেশ। এই সবকিছু একসাথে অনুভব করতে চাইলে ভারতের এই দুই শহরের কোনো বিকল্প নেই। একদিকে প্রভু রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা, আর অন্যদিকে তিন নদীর পবিত্র মিলনস্থল প্রয়াগরাজ। ইউটিউবের পর্দায় হয়তো অনেক দেখেছেন, কিন্তু আজ আপনারা এই দুটো শহরকে দেখতে চলেছেন আমার চোখে, একদম মাটির কাছ থেকে। উড়নচণ্ডী মেঘনার নতুন এক ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ঝোলা কাঁধে আর ক্যামেরা হাতে একসাথে ঘুরে দেখা যাক এই অপূর্ব দুটো শহর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। ভাবছেন আমি কোথায় আছি? মনে করে দেখুন, আগের এপিসোডটা বা আগের ব্লগটা ছিলাম আমি বেনারসে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বেনারস থেকে অযোধ্যা যাওয়ার জন্য। তো শুরু করছি আজকে অযোধ্যার ব্লগ। আপনাদেরকে দেখাবো রাম মন্দির, আর অবশ্যই তার সাথে থাকবে প্রয়াগরাজের সঙ্গম। ও সঙ্গম বললে আবার আপনারা রেগে যাবেন, সঙ্গম। চলুন যাওয়া যাক। বেনারস থেকে অযোধ্যা যাত্রা আমরা করব এই ট্রাভেলারে। দূরত্ব হলো 219 কিলোমিটার, আর সাথে থাকছে আমার কমপ্লেক্সের এত আন্টি আর সাবস্ক্রাইবার্সরা। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আলুর পরোটা, আচার, গোলাপ জামুন আছে। কলকাতা থেকে আসবেন অযোধ্যা রাম মন্দির দেখার জন্য, তো অযোধ্যা কিভাবে পৌঁছাবেন আমি ওইসব ডিটেলস গুলো স্ক্রিনে ট্রেনের নম্বর দিয়ে দেবো। আমরা তো ছিলাম টোটাল 12 জন, কিন্তু আপনারা যদি সোলো ট্রাভেল করছেন বা কম জনে ট্রাভেল করছেন, তাহলে অবশ্যই বেনারস থেকে অযোধ্যা ট্রেনে করেও যেতে পারেন। তার জন্য ট্রেনের নাম্বার আমি সব স্ক্রিনে দিয়ে রাখলাম। অনেকক্ষণের রাস্তা, তারপরে মাঝখানে অনেক কাণ্ড হয়েছে। সেটা হলো গাড়ি খারাপ হয়ে গেছে 1.5 ঘন্টার জন্য। গাড়ি খারাপ হওয়ার পরও 5 ঘন্টা লেগেছিল অযোধ্যা পৌঁছাতে। 6:45 বাজে ফাইনালি আমরা পৌঁছে গেছি অযোধ্যা। তো আমরা যে স্লটটা পেয়েছি সেটা হলো সন্ধ্যে 5টা থেকে 7টা। আগে পৌঁছালে আমরা হোটেলে চেক ইন করে তারপরে মন্দিরে যেতাম, কিন্তু যেহেতু আমাদের গাড়ির প্রবলেম হয়েছে আর আমাদের গাড়ি পাল্টানো হলো, ওখানে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা ওয়েস্ট হয়েছে, নষ্ট হয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি, আমাদের অলরেডি 5:45 বেজে গেছে, তাই জন্য আমরা ডিরেক্ট মন্দিরে চলে যাচ্ছি। কিন্তু রাম মন্দির যাওয়ার আগে নিতে হবে টাইম স্লট, তাই জন্য গুগলে সার্চ করবেন রাম মন্দির অযোধ্যা। এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মাথায় রাখবেন যে রামলাল্লার দর্শনের জন্য কিন্তু কোনো আলাদা করে টাকা দিতে হবে না। আর এই রইলো টাইমিংস। আবার ওয়েবসাইটের ওপরে চলে আসবেন, কারণ এবার আপনাদেরকে টাইমিং চুজ করতে হবে আর স্লট নিতে হবে। তাই জন্য ক্লিক করবেন অরেঞ্জ কালারে লেখা রিজার্ভ ইওর ফ্রি পাসেস এর ওপরে। খুলবে এই পেজটা, আর এখানে অনেক রুলস এন্ড রেগুলেশনস দেয়া আছে, কাইন্ডলি এগুলো পড়ে নেবেন। ওয়েবসাইটের বাঁ হাতের এই অপশন থেকে চুজ করবেন ফ্রি সুগম দর্শন, দেবেন নিজের কন্ট্যাক্ট নাম্বার, যাতে পাবেন ওটিপি, এটা দিয়ে করবেন লগইন। এখানেও থাকবে অনেক ইনস্ট্রাকশনস, এগুলো পড়ে নেবেন। দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন, যেখানে আপনাদেরকে চুজ করতে হবে কতজন ডিভোটি, মানে আপনারা কতজন যাবেন আর তার সাথে কোন ডেটে যাওয়ার চেষ্টা করছেন। যেই ডেটগুলো লাল রং, তার মানে আর কোনো স্লট অ্যাভেলেবেল নেই, আর সবুজ রং মানে স্লটস অ্যাভেলেবেল আছে। সেই দিনের ফর এক্সাম্পল আমি সন্ধ্যে 5টা থেকে 6টার স্লট সিলেক্ট করছি। এরপর এখানে আমাকে এই সব ডিটেলস দিতে হবে, আর আইডি প্রুফে কিন্তু অবশ্যই আধার কার্ডটা মেনশন করবেন। নিজের ফটো আপলোড করবেন, আর তাহলেই আপনারা পেয়ে যাবেন কনফার্মেশন টাইমিং স্লটের। অযোধ্যা রেলওয়ে স্টেশন, রাম জাংশন। বাহ, কি সুন্দর জায়গাটা, মডার্নাইজ হয়ে গেছে দেখুন। বাহ, আমি না ভেবেছিলাম যে শুধু বেনারসে ভিড় হবে, আর এই অযোধ্যা একদম ইজিলি করে চলে যাব। আমি জানি না আমি কেন ভেবেছিলাম, যখন আমি জানি যে রাম মন্দির এই রিসেন্টলি এই বছরের মধ্যেই যখন উদ্বোধন হয়েছে, কিন্তু বাবা এখানেও তো ভিড়, তো জমজমাট। অযোধ্যায় পা রাখলে যেটা সবচেয়ে আগে চোখ টানে সেটা হলো এখানকার রাস্তাঘাট। দূরে দেখছেন পুরো সোনালী রং, ওইটাই কিন্তু রাম মন্দিরের একটা গেট। ওখানে একটা যাত্রী সেবা কেন্দ্র আছে, ভালো ভালো নাম করা সব ক্যাফে। এখানে দেখুন কি সুন্দর চার্জিং পয়েন্ট করেছে, রাস্তার ওপরে এরকম চার্জিং পয়েন্ট করে দিয়েছে। রাস্তার দুপাশে দেখতে পারবেন যে নাম করা যে পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টস এর চেন, তাদের স্টোরস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পুরো মনে হচ্ছে যেন কোনো ফুড স্ট্রিটে এসেছি, ভালো ভালো ক্যাফে। হ্যাঁ, গেট 1 এর সামনে আমরা এসেছি। এবার আপনাদের সবার মাথায় একটা প্রশ্ন আসবে যে এখানে কি কোনো এন্ট্রি টিকিট লাগবে? না, একদমই না, পুরোপুরি ফ্রি এন্ট্রি। সাথে এটাও বলে দিই, বয়স্কদের জন্য আপনারা নিতে পারেন হুইল চেয়ার, যেটা পার হুইল চেয়ার পড়বে 150 রুপিস ओनली। व्हील चेयर कितना करके भैया? 150। अच्छा, जाना आना लेके। अच्छा, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে বলে রং মহল ব্যারিয়ার। আর এই রং মহল ব্যারিয়ার দিয়ে হয় ভিআইপি এন্ট্রি বা যাদের কাছে থাকে কোনো স্পেশাল পারমিশন। তাছাড়া এই রং মহল ব্যারিয়ারের আশেপাশে জায়গাটা খুবই সুন্দর, যেমন সুন্দর বিল্ডিং,
সাথে পাশে মার্কেটও আছে। এই রুট দিয়ে আমাদের নিয়ে এসেছিলেন ট্রাভেল ভেঞ্চার ট্যুরস, কন্ট্যাক্ট নাম্বার রইল স্ক্রিনে। কিন্তু ওনাদের প্রমিস অনুযায়ী ওনারা কিন্তু ভিআইপি এন্ট্রি করাতে পারেননি, তাই জন্য আমরা আবার ফিরে গেছিলাম গেট 1-এ নর্মাল এন্ট্রির জন্য। আমরা এই জেনারেল যে লাইন ওখান দিয়ে আসলাম, এখানে সব স্ক্যানার আছে, ব্যাক স্ক্যানার, ওখান দিয়ে ব্যাকপ্যাক দিলাম। আর এবারে এই জায়গাটা পর্যন্ত এসেছি। এখানে লকারে ফোন জমা দিতে হবে, কিন্তু তার আগে আপনাদেরকে হালকা দেখিয়ে দিচ্ছি জায়গাটা। খুব সুন্দর বানিয়েছে, ব্যবস্থা খুব সুন্দর। দুর্গাপুজোতে সন্তোষ মিত্র স্কোয়ারে সেই রাম মন্দিরের প্যান্ডেল, সেটাই ছিল কি বিশাল। আর এই মন্দির যখন আমি দেখলাম, আমার না চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। এখানে লকার আছে, এখানে সব কিছু দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে সব সাবমিট করে দেব। এখন তারাই আছে, সব দিয়ে দিচ্ছি, এরপরে কথা হবে, ঠিক আছে? গিয়ে দর্শনটা আগে করে আসি। দর্শন করে ব্যাক ফোন নিয়ে যে বেরোতে যাচ্ছিলাম, দেখলাম মন্দিরের কমপ্লেক্সের ভেতরেই দিচ্ছে ভোগ। গিয়ে দাঁড়ালাম একটুর জন্য লাইনে, আর পেয়ে গেলাম সেই ভোগ। দর্শন করেছি, দারুণ বানিয়েছে মন্দিরটা। এখনো যদি বা হালকা কাজ হচ্ছে, কিন্তু বেশিটা মন্দিরই কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর কাজ। এক একটা ডিটেলস, মার্বেলের যে কাজগুলো। জয় শ্রীরাম। জেনারেল লাইনেই ঢুকেছি, আর এই সন্ধ্যেবেলা জেনারেল লাইন যথেষ্ট, মানে লোক আছে, অনেক লোক, সে তো ভিড় দেখে বুঝতেই পারছেন। কিন্তু একদম ফ্লোটিং ক্রাউড, যেমন বিশাল ওরম পুরো রামায়ণের যে পুরো গল্পটা, ওটা পুরো সুন্দর বোঝানো। মার্বেলের কাজ, কাঠের কাজ, লোহার কাজ, খুব সুন্দর, খুব সুন্দর। মানে দরজাগুলো যে লোহার কাজ, আর সিলিং গুলো তো মানে অপূর্ব। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি হাইওয়েতে। রাস্তাঘাট দেখুন কি সুন্দর সাজানো গোছানো। আর এবার চলে যাচ্ছি আমাদের হোটেলে। রাম মন্দিরের পাশেই ওই পুরো রাস্তা ধরে আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির আর খুব ভালো হোটেলস। কিন্তু জানি না কেন আমাদেরকে আনা হয়েছিল এতটা ভেতরে আর অনেক দূরে। এটা কিন্তু রাম মন্দিরের থেকে অনেক দূর, অনেক দূর। আর আপনারা আশেপাশের জায়গাটা দেখে নিন। আমি স্যাটিসফাইড না এটা নিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি একদম যেটা বলেছি সত্যিকারের রিভিউ দেবো। বাইরে থেকে দেখতে ভালো লাগছে, মানে এমনি দেখতে ভালোই। এবার রুমে গিয়ে বুঝবো। এই যে হোটেল, আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি খুশি না। দেখুন, বাজেট ট্রিপ মানে এইটা না যে মানে যেখানে সেখানে রাখা। আর আমি যেটা সবসময় বলি, আমার রিভিউ একদম অরিজিনাল থাকবে, ইভেন ইফ আমি কোনো ট্যুর অপারেটরের সাথে কোলাবোরেশন করছি। তো আমি রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বললে আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। এবার আপনাদের ওপর, আপনারা এটা বুক করবেন কি করবেন না। ফার্স্ট অফ অল, আমি এসছি একটা রাম মন্দির ঘুরতে, দর্শন করতে। তো আমি চাইবো তার আশেপাশের এলাকাতে থাকতে। আমি চাইবো না যে তার থেকে মানে 5-6 কিলোমিটার, তারও বেশি। অ্যাকচুয়ালি আমি 5-6 কিলোমিটারে মনে কম বললাম, অত দূরে থাকতে। এটা হলো এন্ট্রান্স। এবার দেখুন, এটা হলো এরকম জানলা, এরকম পেপার দিয়ে ঢাকা, আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, এন্ট্রান্সে এখানে আছে টিভি ক্যাবিনেট, এখানে আছে বেড, কিং সাইজ বেড। বেডটা নিয়ে আমার কমপ্লেন নেই, কেন যে আমি দেখলাম যে ভালোভাবে বেড মেকিং করা। টাওয়েলটা তো আমি দেখতে পাচ্ছি ময়লা হয়ে আছে। ওখানে একটা আছে ওয়ার্ড্রোব, আর লেখা আছে যে অটো টুকটুক ট্যাক্সি চাইলে 20 মিনিট আগে বলতে। ওখানে একটা বেড সাইড টেবিল আছে, এসি রুম, কিন্তু আপনারা বুঝতে পারবেন কাজকর্ম। দেখুন, এই যে মিরর। আর এখানে হলো বাথরুম, হেয়ার ড্রায়ার দিয়েছে, করেছে ওরা ওদের মতন করেছে, বাট জায়গাটা ঠিক ভালো আমার লাগেনি। এটা হলো ওয়াশরুম। এত দূর থেকে অযোধ্যা আসলেন শুধু কি রাম মন্দির দেখতে? না না, চলুন আপনাদের আর একটা জায়গায় নিয়ে যাই। আমরা এসেছি সরজু নদী দেখতে। জায়গাটা খুবই সুন্দর, নদীতে জল কম, ওখানে অনেকজন নদীতে স্নানও করছে। বেশ বড় কিন্তু জায়গাটা। আর জানেন, ঘাটে পা রাখতেই চারপাশ থেকে আওয়াজ আসছে জয় শ্রীরাম। কালকে রাতে কিচ্ছু তো দেখা হয়নি ওরম ভাবে, মানে রাম মন্দির দেখে আমরা সব গাড়িতে, অন্ধকার ছিল, তার উপরে কি সবার মাথায় টেনশন। কিন্তু আজ যখন রাস্তায় আমরা মানে রাস্তাগুলো দেখছি, যেমন চওড়া রাস্তা, ওইরকম পরিষ্কার, কোথাও ময়লা নেই, ওরম সুন্দর ওয়াল পেন্টিং করা রামায়ণ নিয়ে। সরজু নদীর তীরে দাঁড়িয়ে কারণটাও বলে দিই সেই টেনশনের। আগের রাতে আমাদের গ্রুপের থেকে একজন আন্টি পুরো আলাদা হয়ে গেছিলেন, ওইটা নিয়েই এত টেনশন ছিল। চলুন এবার একটু বোটিং এ যাওয়া যাক। বোটিং করতে এসে গেছি। আপনারা আমাদের বানারসের ব্লগে দেখেছিলেন যে আমরা বোটিং করেছিলাম কেদার ঘাট থেকে। আর এই যে বোটিংটা করছি, এটা হলো সারজু নদীতে। আসি ঘাটে তো আমরা আরতি দেখেছিলাম, কিন্তু বোটিংটা তো আর করিনি সকালের। তো এইখানে বোটিংটা করে নিচ্ছি। ভাড়া বলে দিই, পার পারসন হলো 150 রুপিস। আর যদি রিজার্ভ নেন তাহলে একটা বোটে 8 জন, ওটা হলো 1200 টাকা। সো হরে দরে সেম, পার পারসন 150 রুপিস। চোখের সামনে যেই সরজু নদী এখন ঝলমল করছে, আপনারা কি জানেন সেটাই হিমালয়ের মানসরোবর থেকে উৎপন্ন হয়েছে।
উত্তরাখণ্ড পেরিয়ে উত্তরপ্রদেশের বুক চিরে বয়ে চলেছে এই নদী। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এই নদীর বুকেই নাকি জল সমাধি নিয়েছিলেন। সবকটা বলে দিচ্ছে মাঝখানে যে কোনটা হলো রামঘাট, কোনটা লক্ষণ ঘাট, মানে কে কোথায় স্নান করতে হয়। দু ভাই আলাদা আলাদা জায়গায় স্নান করতো, তো সব বলে দিচ্ছে। কিন্তু সীতার কিন্তু কোনো ঘাট নেই, বিয়ে করে কিন্তু এখানেই এসেছিল, কিন্তু বলে না পেট্রিয়ার্কাল সোসাইটি, সীতার কোনো ঘাট নেই। 12:15 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি অযোধ্যা থেকে। এবার আমরা চলে যাচ্ছি প্রয়াগরাজ। অযোধ্যা থেকে প্রয়াগরাজের জার্নির মধ্যে কিন্তু আমরা লাঞ্চও সেরেছিলাম এই ধাবাতে। আমি নিয়েছিলাম আলুর পরোটা, আর আমরা 3 জন মিলে নিয়েছিলাম টক দই, সাথে আমি অবশ্যই নিয়েছিলাম লস্যি। আর দামটাও বলে দিই, ঠিকঠাক দাম একদম, কেন যে টেস্ট খুব ভালো, সার্ভিসও ফাস্ট। আলুর পরোটা নিয়েছে হলো 80 রুপিস, তার সাথে তরকারিটা আবার এক্সট্রা 20 রুপিস করে, সো 100 রুপিস। আর লস্যিটা নিয়েছে আমার 50 রুপিস, তো টোটাল 150 রুপিস। আমি তো পান খাই না, কিন্তু আপনারা যারা পান পছন্দ করেন, আপনাদের সাথে ট্যুরে যদি এরকম দিদা যায়, তাদের থেকে অবশ্যই পানটা নিয়ে নেবেন। সবার ইচ্ছা ছিল প্রয়াগরাজে সঙ্গম দেখবে, আর এই দায়িত্ব নিয়েছিল ট্রাভেল ভেঞ্চার ট্যুরস, কারণ যে এবারের ট্যুরটা ওনারাই অর্গানাইজ করেছিলেন। বাট স্যাড নিউজ যে ওনারা নিজেরাই জানতেন না যে সঙ্গম পর্যন্ত পৌঁছানোর যে বোট রাইড, ওটা কটা পর্যন্ত খোলা থাকে। ফাইনালি আমরা প্রয়াগরাজের সঙ্গমে এসে পৌঁছেছি, কিন্তু বোটিং এখন আর দূরে নিয়ে যাবে না মেন ওখানে, কারণ যে 5টা নাগাদ বন্ধ হয়ে যায়। বানারস ঘোরাটা এত ভালো হলো, বানারসের ভ্রমণটা, কিন্তু অযোধ্যা আর প্রয়াগরাজটা ঘেটে ঘা হয়ে গেল। এই যে হারিয়ে গেলেন একজন, আমি তবু সানসেটটা দেখিয়ে দিই। প্রয়াগরাজ এসে যদি সঙ্গমে নৌকা না চললেন, তবে আপনাদের ট্রাভেল লাইফটা কিন্তু বৃথা। আমারও তাই থেকে গেল, তাই জন্য খুব তাড়াতাড়ি আবার ফিরতে হবে প্রয়াগরাজে। আর সেইবার লখনৌতেও কিন্তু ব্লগিং করব, যদিও বা লখনৌ আমার আগেও ঘোরা, আপনাদেরকেও তো ঘোরাতে হবে, তাই না? আচ্ছা, ফোর্টে এন্ট্রেন্স নেই, কজন বলছে যে 6টা বেজে গেছে বলে, কজন বলছে ফোর্টের ভেতরে অফিস আছে, তাই জন্য শুধু অফিসের লোকরাই যায়। কাজ হচ্ছে, ওটা কমপ্লিট হলে এই আলাহাবাদ ফোর্ট হয়তো আবার খুলবে ট্যুরিস্টদের জন্য। এখন আমরা তাই জন্য লেটে হয়ে হনুমানজি যেটা আছে মন্দির, খুব নাম করা, এখানে খুব ভিড়ও এদিকে, শ্রী বড়ে হনুমানজি মন্দির, ওই দিকে যেতে লাগলাম। এটা হলো মেন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। আর এখানে আপনাদেরকে কোথাও ফোন জমা দিতে হবে না, ফোন নিয়ে যেতে পারেন। লঙ্কা দহন আর রাবণ বধের পর হনুমানজি যখন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলেন, তখন মা সীতার আশীর্বাদে তিনি এই প্রয়াগরাজের মাটিতেই শুয়ে বিশ্রাম নিয়েছিলেন। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, আর এই ভিড়ের মধ্যেও জানেন তো, যখন হনুমানজি শান্ত মুখের দিকে তাকাবেন, সব ক্লান্তি একেবারে ভ্যানিশ হয়ে যাবে। ট্যুর অপারেটর প্রয়াগরাজে আমাদেরকে এই কটা জায়গায় ঘুরিয়েছিল, কিন্তু আপনাদের জন্য আমি স্ক্রিনে এই সব কটা জায়গার নাম দিয়ে রাখলাম, যেগুলো সহজেই আপনারা 1-2 দিনের মধ্যে প্রয়াগরাজে ঘুরে দেখতে পারেন। এরপর আমরা যাচ্ছি আলোপি মাতা মন্দির। খুব তাড়া লেগে গেছে, কেন এখান থেকে আমাদের স্টেশন দূরে দূরে, তো যাই হোক তাড়াতাড়ি যাই। আর এটা কিন্তু একটা শক্তিপীঠ, ঠিক আছে, তাড়াতাড়ি যাই। এন্ট্রেন্স, বাবা এ তো অনেক লাইন, মারাত্মক লাইন। আমরা বাইরে থেকেই হয়তো দেখবো, কেন ওখানে আরতি হচ্ছে, তো এখন লাইন দিয়ে ভেতরে ঢুকতে গেলে গেল। প্রয়াগরাজে পৌঁছে অ্যাটলিস্ট একদিন থাকা উচিত, এরকম ডে ট্যুরে সব কভার করা যায় না। কিন্তু এবার আপনাদেরকে বলি এই আলোপি মাতা মন্দির নিয়ে। জানেন তো, এই মন্দিরে কোনো মূর্তি নেই, তার বদলে গর্ভগৃহের ঠিক মাঝখানে একটা কাঠের ছোট ঝুলন্ত দোলনা রাখা আছে। পুরাণ অনুযায়ী এটি দেবী সতীর 51 সতীপীঠের অন্যতম প্রধান একটি পীঠ। প্রয়াগরাজের মাটিতে এসে পড়েছিল সতীর হাতের শেষ অংশটি, অর্থাৎ হাতের পাঞ্জা। আর এখানে পড়া মাত্রই সেটি নাকি অলৌকিক উপায়ে অদৃশ্য বা লোপ হয়ে গেছিল, তাই নাম হলো অলপি দেবী, সাথে এখানে কোনো মূর্তিও নেই। শক্তিপীঠ দেখা হলো, আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি দেখতে পেলাম। এই যে ওখানে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে যারা পুজো দেবে, আমরা তো এখন আর লাইন দিয়ে পুজো দিতে পারবো না, কেন আমাদেরকে একদম তাড়াতাড়ি করে দৌড়াতে হবে স্টেশন, আমাদের ট্রেন অনন্যা এক্সপ্রেস। বসে পড়েছি, হলো আমাদের ভ্রমণ শেষ। আর বসতে না বসতেই পৌঁছে গেলাম প্রয়াগরাজ জাংশনে। আইআরসিটিসির ক্যান্টিন থেকে খেয়ে নিলাম ছোলে ভাটোরে, আর এবার হলো ঘুমানোর পালা। ট্যুর অপারেটরকে বলা হয়েছিল 3 AC টিকিট কাটতে, কিন্তু ওনারা কেটেছিলেন 3 ইকোনমি, তাই জন্য 3 ইকোনমির পার পার্সনের টিকিট প্রাইস কত পড়েছে ওটা স্ক্রিনে রইলো আপনাদের জন্য। ব্লগটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন জায়গা নিয়ে। তার আগে যেটা বলবো, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।